চিত্রক গল্প লেখে। ইদানিং গল্পকার হিসেবে তার বেশ একটু নাম হয়েছে, তবে তার লেখার পরিমাণ কম। এর একটা কারণ আছে। চিত্রক আর 5 জন লেখকের মতো বানিয়ে বানিয়ে গল্প লিখতে পারে না। অভিজ্ঞতার বাইরে লেখা তার পক্ষে একরকম দুষ্করই। তাই চিত্রক সব সময় গল্প খুঁজে বেড়ায়। পরিচিতদের মধ্যে থেকে, অপরিচিতদের মধ্যে থেকে, নানা জায়গায় অজানা জায়গায় ঘুরে ঘুরে সে গল্পর উপকরণ সংগ্রহ করে। জীবন থেকে গল্পের হৃৎপিণ্ডটুকু গ্রহণ করে তার ওপর কল্পনার মাটি চাপায়, রং লাগায়। সবটা মিলিয়ে যতক্ষণ না মনের মতো হয় ততক্ষণ চিত্রকের প্রাণে সুখ জাগে না। চিত্রক রাতে লেখে। সারাদিনের সংগ্রহ সন্তর্পণে ঝুলি থেকে যেন সে রাতে বার করে রাখে টেবিলের ওপর। তারপর প্রত্যেকটা অনুভব নেড়ে চেড়ে ছুঁয়ে ঘ্রাণ নিয়ে শব্দমালায় সাজাতে বসে। তার দেখা, শোনা, বোঝা সব দৃশ্যগুলো নানা কথার টুকরো হয়ে টুপটাপ ঝরে পড়ে আঙুলের ফাঁকে। পারদ বিন্দুর মতো হাতের তালুতে যেন টলমল করে। ওই একটা একটা সত্য বিন্দু থেকে চিত্রক একটা একটা গল্পর বীজ বোনে। চাষ হয় মাথার মধ্যে, আর ফসল ফলে টেবিলের ওপরে খুলে রাখায় সাদা পৃষ্ঠার বুকে। চিত্রকের গল্প খোঁজার গল্প বেশ চিত্তাকর্ষক। একদিন মিনি বাসে চড়ে সে কোথাও একটা যাচ্ছিল। পেছনের ডাবল সিটে বসেছিল একটি ছেলে ও তার বান্ধবী। ওরা চাপা গলায় ঝগড়া করছিল। হঠাৎই একটা বাক্য মেয়েটির গলায় উচ্চারিত হতে শোনে চিত্রক। মেয়েটি বলে ওঠে, তোমাকে আর কত বলবো যে আমি তাকে চিনি না? কার কথা বলছো তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। কথাটা শোনা মাত্রই উৎকর্ণ হলো চিত্রক। মেয়েটির গলা শেষ দিকে ধরে আসছিল। না তাকিয়েও চিত্রক দেখতে পাচ্ছিল মেয়েটির চোখ জলে ভরে উঠেছে। কিন্তু তারপরে আর কিছু শোনা গেল না। তার কারণ সম্ভবত ছেলেটি তাকে চুপ বলে শাসিয়ে উঠেছিল। চিত্রকের মন বলে উঠল, একটু চেষ্টা করলে এখান থেকেই একটা গল্প আসতে পারে। মেয়েটি তাকে আমি চিনি না বলতে কাকে বোঝাচ্ছে? ছেলেটি কি ওর বান্ধবীকে সন্দেহ করছে? অন্য যুবকের সঙ্গে মেয়েটির কি প্রেম হয়ে যাচ্ছে বলে ছেলেটি রেগে যাচ্ছে? কিন্তু মেয়েটি তো কার কথা বলছো তুমি বলে সম্পূর্ণ অস্বীকার করছে ছেলেটির অভিযোগটি। সত্যি কথাই কি বলছে মেয়েটি, নাকি ছেলেটি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে? চিত্রক ছটফট করে উঠল। আপ্রাণ চেষ্টা করতে লাগলো, যদি আর 2-1টা বাক্য শোনা যায় গল্পের বীজটা তাহলে পুরো হাতে এসে যাবে। বাকিটা তার কল্পনার পাখায় ভর করে উঠে আসবে। কিন্তু আর কিছু শোনা যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে দেখাটাও অভব্যতা হবে। পরের স্টপ আসতেই ছেলে মেয়ে দুটি উঠে পড়ল, নামবে। নেমেও গেল বাস থেকে। চিত্রকের আগামী গল্পটি সেই রাস্তাতেই মারা গেল, জন্মানোর আগেই। সব ঝিনুকের পেটে মুক্ত তো থাকে না। চিত্রক একেবারেই লিখতে পারছে না, মন দিতে পারছে না। একটা এমন এমন সমস্যা সে দাঁড়াচ্ছে সামনে যে তাতে সে আটকা পড়ে যাচ্ছে। যেমন এই মুহূর্তে হিমাদ্রিদার সমস্যা। হিমাদ্রিদা কোনো তুতো সম্পর্ক ছাড়াই চিত্রকের দাদা। ওই চেনা জানা তুতো বলা যেতে পারে। বড় ভালো মানুষ এই হিমাদ্রিদা, একেবারে নিস্তরঙ্গ জীবন। তার কাছ থেকে কোনো গল্প পাওয়ার আশাই নেই। হিমাদ্রিদা দেখতে ভালো, ভালো চাকরি করে, সংসারে একমাত্র মা ছাড়া কেউ নেই। অথচ হিমাদ্রিদার এত বয়স হয়ে গেলেও না হয়েছে একটা প্রেম, না হয়েছে একটা বিয়ে। কেন হিমাদ্রিদা, তুমি একটু প্রেম করলে কি ক্ষতি হতো তোমার? মনে মনে চিত্রক রাগ করে। এত কাছের মানুষ যদি একটা প্রেম করত, দিব্যি গল্পের খোরাক জুটিয়ে ফেলতে পারত চিত্রক। এমনকি বিয়ে করলেও কোণে দেখা থেকে বেশ কয়েকটা গল্প উঠে আসতে পারত। বেশ কয়েকটা না হলেও 2-1টা এলেও তো চিত্রকের কম লাভ ছিল না। না না, হিমাদ্রিদাকে নিয়ে তার যত সময়ই নষ্ট হোক, ওরকম ভেজিটেবল লোকের থেকে গল্প আশাই করা যায় না। একদিন হঠাৎ চিত্রক শুনল
হিমাদ্রিতা বিয়ে করে বউ ঘরে নিয়ে এসেছে। চিত্রক তো অবাক, এই যে ওর ছোঁড়া তোর বিয়ে, কোনো পূর্ব রাগ নেই, প্রস্তুতি নেই, সোজা বিয়ে করে ফেলল হিমাদ্রিতা। চিত্রক মুখ গোমড়া করে হিমাদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো। এটা কি হিমাদ্রিতা? হিমাদ্রিতা ঘাড়টার চুলকে বলে উঠল, হ্যাঁ রে, হঠাৎ করে হয়ে গেল। কি করে ঘটল এমন অঘটন শুনি? তোমার বিয়ে আর আমি তাতে বাদ? আরে শোন শোন, আমি কি জানতাম নাকি? মানে তুমি জানতে না তোমার বিয়ে? আরে একেবারেই জানতাম না। আমার এক সহকর্মী কিংসুকের বোনের বিয়েতে নেমন্তন্ন খেতে গেছি। গিয়ে শুনলাম বর এখনো আসেনি, বিয়ের লগ্নও দেরিতে। তো কিংসুক বলল, হিমাদ্রিতা তুমি খেয়ে নাও আগে, কনের পিঁড়ি ধরতে লাগবে। আমি তো দিব্যি খেয়ে দিয়ে রইলাম। বর তখনও আসেনি, অনেক লোকই চলে গেল। বিয়ে দেখার জন্য আর কতক্ষণ বসবে? ওদিকে বিয়ের লগ্ন যে কটায় আমি তো তাও বুঝতে পারছি না। অন্তপুরের অবস্থা বেশ থমথমে। আমি কিংসুককে ডাকলাম, বললাম, ব্যাপার কি কিংসুক? কিংসুক শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ব্যাপার খুব খারাপ হিমাদ্রিদা, বর আসেনি, কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। আমি বললাম, মানে? তার বাড়িতে লোক পাঠাও, ফোন করো। বোন নিজেই ফোন করেছে, তারই তো পছন্দ করা ছেলে, ভালোবাসাবাসির বিয়ে ছিল। আমরা ফেঁসে গেলাম হিমাদ্রিদা। তা বোন কি বলছে তোমার? সে শুধু কাঁদছে, ফোন করার চেষ্টা করছে। আচ্ছা, কোনো কি দাবি ছিল, পূরণ হয়নি, এসব আছে নাকি? না না, সেরকম তো কিছু ছিল না। আমি সেখানে আর কি করি বল? আমার বলা উচিত ছিল, ঠিক আছে আমি চললাম, কিন্তু তা না বলে আমি বলে বসলাম, বলো আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। তারপর তারপর কি হলো? তারপর আর কি, সেই রাতে মেয়েটার মান বাঁচাতে আমি শেষ পর্যন্ত বিয়েটা করলাম। মানে তুমি বিয়ে করে ফেললে সেই কনেকে যে অন্য কারোর জন্য সেজে গুজে বসেছিল? তখন আর কি আর ওইসব ভাবার সময় আছে বল? মেয়ের বাবাও করজোড়ে প্রার্থনা, ব্যাস অমনি তুমি বিয়ে করে বউ নিয়ে চলে এলে। হ্যাঁ, পরদিন চলে এলাম। আর বউ ভাত ফুলসজ্জা কিছুই করলে না, আমাকেও ডাকলে না। করলে তো ডাকবো রে বাবা, মেয়েটা আমার সঙ্গে এখনো কথা পর্যন্ত বলেনি। প্রায় 1 সপ্তাহ লেগেছিল আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে। তারপর তো আর বউ ভাত করা যায় না। সে তো বটেই। তার আগেই তো তার বহুবার ভাত খাওয়া হয়ে গেছে, তাই না? হ্যাঁ ঠিকই বলেছিস। তবে আমার বউ নিতা সে বউ ভাত ইত্যাদি কোনো অনুষ্ঠান চায়নি, বলেছে এরপর এসব করলে নাকি লোক হাসানো হবে। যেভাবে বিয়ে হলো, তোমার গলায় ঝুলে এই বাড়ি এসেছি ভাবলেও কান্না পায়। ভালো, তোমারই ভালো, আমরা নেমন্তন্ন পেলাম না, তোমার একটা খরচা বেঁচে গেল। না না না, নেমন্তন্ন আবার কি? তুই যা খেতে চাইবে আমি তোকে তাই খাওয়াবো, বল কি খাবি? চিত্রক মাথা নাড়ল, ওভাবে খাওয়া যায় নাকি? তবে মনে মনে ভাবল, সরল সোজা হিমাদ্রিদার একটা নাটকীয় বিয়ে হলো, সেই সময়টা উপস্থিত থাকলে কাজ হতো। এখন আর খেয়ে কি হবে? তাও হিমাদ্রিদা চিত্রককে একদিন ধরে বাড়ি নিয়ে গিয়েছিল, বিনা নিমন্ত্রণে জোর করে ধরে খাইয়েছে, কিন্তু বৌদির সঙ্গে তার আলাপ হয়নি। রাগ হয়েছিল চিত্রকের। হিমাদ্রিদাই বলল, রাগ করিস না চিত্রক, নিতা বাইরের কারোর সামনে বেরোয় না, আমার সঙ্গে সিনেমায় পর্যন্ত যায় না, সব সময় ঘরে বসে থাকে। এই যে আজ যা যা খেলি সবই কিন্তু ওই রান্না করেছে। আমার মাকেও খুব যত্ন করে, আর আমাকে সে না বলাই ভালো। ভাবখানা এমন আমি বুঝি কোনো ঠাকুর দেবতা। তবু একবার ডাকো দেখি। হিমাদ্রিতা ভিতরে চলে গেল, কিন্তু একাই ফিরে এলো। নতুন বউ বাইরে আসেনি, সে চায় না কারোর সঙ্গে আলাপ করতে। হিমাদ্রিতাকে বাদ দিয়ে অন্য সব পুরুষকেই সে অপছন্দ করে। একটি ছেলে তাকে যেভাবে ঠকিয়েছে, তারপর পুরুষ জাতটার উপরেই তার ঘৃণা। বলা বাহুল্য, চিত্রক এই ব্যাপারে খুশি হয়নি, বরং একটু অপমানিতই লেগেছে নিজেকে। ভালো মানুষ হিমাদ্রিদাকে কিছু না বলে সেই যে চলে এলো চিত্রক, আর ওই বাড়ি গেল না। হিমাদ্রিদাকে একটু এড়িয়েই চলতে থাকলো সে।
চিত্রক খুব ব্যস্ত এখন। সে তো গল্পের খোঁজে যত্রতত্র ঘোরে, মন্দিরের সামনে গিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে থাকে, শ্মশানে মশানে ঘোরে। একদিন স্টেশনে গেছিল, সেখানে সে একটা দারুণ দৃশ্য দেখে। একটি ছেলে একটি মেয়েকে বলল, আমি চললাম, আমাদের আর দেখা হবে না। মেয়েটির চোখে জল। সে বলল, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। ছেলেটি মাথা নাড়ছিল ঘন ঘন। তারপর একটা ট্রেন এলো আর ছেলেটি তাতে উঠে পড়ল। মেয়েটি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে ফেলে বলে উঠল, যাচ্ছ যাও, কিন্তু আমি জানি একদিন তুমি ফিরে আসবে, সেদিন তোমাকে আমি আর ক্ষমা করব না। চিত্রকের বুকের মধ্যে ড্রাম বেজে উঠল। অপূর্ব একটা গল্পের প্লট পেয়ে গেছে সে। এবার শুধু লিখে ফেলা। বীজটিকে যত্ন করে মনের উর্বর ভূমিতে বসিয়ে নিল চিত্রক। এরপর চলবে সেই বীজটিকে পল্লবিত শাখা প্রশাখায় একটি গাছের রূপদান। তার আগামী গল্প তৈরি হবে। সেই গল্প রচনাতেই ব্যস্ত ছিল চিত্রক। এমন একদিনে হিমাদ্রিদার ফোন এলো। ফোনে দারুণ খুশির গলা পাওয়া গেল হিমাদ্রিদার। চিত্রক, তোকে একটা সুখবর দিই, আমার ছেলে হয়েছে। মেডিকেল কলেজ হসপিটালে আছে তোর বৌদি, একবারটি আয়। আমি একটা গল্প লেখা নিয়ে খুব ব্যস্ত আছি হিমাদ্রিদা, পরে একদিন তোমার বাড়ি গিয়ে ছেলেকে দেখে আসবো। না না না, তুই আজই আয়। এমন গল্প তুই পরে অনেক লিখতে পারবি। না এলে ভাববো তুই এখনও রাগ করে আছিস। চিত্রক ভাবল, হিমাদ্রিদার এই কথার পর তো আর না গিয়ে উপায় নেই, যাই তাহলে। বোঝাই যাচ্ছে হিমাদ্রিদা দেরিতে সংসার পেতেছে বলে আর কোনো পরিবার পরিকল্পনার মধ্যে যায়নি। বিয়ের পরপরই বাচ্চা নিয়েছে হিমাদ্রিদা। এই সন্তান তার বড় আকাঙ্ক্ষার ধন, সেটাও বোঝা যাচ্ছিল। চিত্রক হসপিটালে গিয়ে ফোন করে হিমাদ্রিদাকে খুঁজে বার করল। তারপর হসপিটালের বারান্দায় দেখা হয়ে গেল হিমাদ্রিদার সঙ্গে। সে আনন্দে ডগমগ করছে, কিন্তু বলল, কিরে, এত দেরি করলি? আজ আর দেখতে পাবি না, বাচ্চাটার শরীর ভালো নেই। নার্স বলল আজ আর নয়, আমরা এখন বাচ্চার ফিডিং করাবো, কাল আবার আসবেন। বেশ তো হিমাদ্রিদা, অত চাপ নিচ্ছ কেন? আসবো আবার কাল, বরং একটু তাড়াতাড়ি আসবো। তা কেমন দেখতে হয়েছে সে? তোমার মতো না বৌদির মতো? বৌদির মতো গায়ের রং হয়েছে, কিন্তু মুখ আমার মতো। একবার দেখলেই তোর মায়া পড়ে যাবে। আমার তো কোল থেকে নামাতেই ইচ্ছে করছিল না, নার্স এসে চাইলো তাই ছেড়ে দিলাম। কি ছোট্ট, তুলতুলে, মিষ্টি। চিত্রক হাসতে লাগলো, কিন্তু বলতে পারল না, সব বাচ্চাই অমন ছোট্ট, তুলতুলে আর মিষ্টিই হয় হিমাদ্রিদা। তোমার স্নেহ তোমাকে মাতিয়ে দিয়েছে। এমনিতে হিমাদ্রিদার মনটা ভীষণ নরম। তারপর নিজের ছেলে, খুব গভীর আনন্দে সে ডুবে গেছে। চিত্রক জিজ্ঞেস করল, আচ্ছা হিমাদ্রিদা, বৌদি খুব খুশি না? কি জানি, বোঝা যায় না ওকে, খুব কম কথা বলে তো। যখন বললাম কি গো, ছেলে এসেছে আমাদের ঘরে, এবার তো হাসো, সঙ্গে সঙ্গে ঘুমটা দিয়ে মুখ ঘুরিয়ে নিল। ঘুমটার আড়ালে হাসলো কিনা কে জানে, বড্ড চাপা মেয়ে। ঠিক আছে হিমাদ্রিদা, তাহলে আজ চলি, কাল একটু আগে আগেই আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করিস। হিমাদ্রিদা ঝকমকে মুখে বাড়ির পথ ধরল। চিত্রকও বাড়িতে চলে এলো। গল্পটা আজ শেষ করতেই হবে, শেষে ট্র্যাজেডি রাখতে হবে, কিন্তু পাঠক বুঝতে পারবে না আগে থেকে কি হতে চলেছে। টানটা বজায় রাখতে হবে। মাথার মধ্যেই গল্পটার ছক পুরো তৈরি, এখন সাদা পৃষ্ঠায় নামিয়ে ফেলতেই যা দেরি। চিত্রক এখনও কম্পিউটারে লিখতে অভ্যস্ত হয়ে ওঠেনি। এখনও তার লেখা কালি, কলম, মন, লেখে 3 জন। সকালবেলায় যখন তার হাতের কলম বেশ ঝড়ের গতিতে এগোচ্ছে, তখনই একটা ফোন বেজে উঠল। প্রথমবার চিত্রক ইগনোর করল, কিন্তু বারবার বাজছে যখন তখন ধরতেই হলো। হ্যালো চিত্রক, কিরে এতক্ষণ ফোন করছি, ধরছিস না কেন? হ্যাঁ বলো হিমাদ্রিদা, কি ব্যাপার? তুই এখনই একবার হসপিটালে আয় তো। এখন? এখন তো সময় নয়, এখন গিয়ে কি করব? বিকেলে যাব। না না না, তুই এখনই আয়, তোকে আমার দরকার। আমাকে? আমাকে আবার কি দরকার তোমার? দেখ চিত্রক, আমার তো তেমন কেউ নেই, একটা ফ্যাসাদে পড়েছি ভাই। আচ্ছা আচ্ছা, আসছি আমি, তুমি ব্যস্ত হও না। লেখাপত্র গুছিয়ে রেখে চিত্রক উঠে পোশাক পরে নিল। হসপিটালে গিয়ে দেখল নীতা বৌদির ঘরের সামনে হিমাদ্রিদা মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। নার্সরা বেশ রাগ করে করে নীতা বৌদিকে কিছু বলছে। একজন ডাক্তারও এসে হিমাদ্রিদাকে বলে গেল,
কি ব্যাপার, আপনি স্ত্রীকে একটু বোঝান, এমন ঝামেলা তো জীবনে দেখিনি আমি। চিত্রক বলল, কি ব্যাপার হিমাদ্রিদা? আরে নিতা কিছুতেই বাচ্চাকে খাওয়াচ্ছে না। নার্সরা এত বলছে, আমিও বলছি, ডাক্তারও বলছে, তবু গো ধরে বসে আছে। চিত্রক অবাক। মা বাচ্চাকে ফিড করাচ্ছে না স্বেচ্ছায়, সদ্যজাত শিশুকে, এ তো আশ্চর্যের ব্যাপার। সে ভিতরে একটু উঁকি মারল। নার্স নিতা বৌদিকে বলছে, সকাল থেকে বাচ্চাটা খিদেতে কাঁদছে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল, তবু আপনি খাওয়াবেন না? বৌদি মাথা নাড়ছে, সে খাওয়াবে না। নার্স হাল ছেড়ে বাইরে এসে হিমাদ্রিদাকে বলল, এই যে শুনুন, আপনি বউকে বোঝান, বাচ্চাটা কাল থেকে প্রায় কিছুই খায়নি, খারাপ কিছু হয়ে যেতে পারে কিন্তু। হিমাদ্রিদা ঘরের ভিতরে ঢোকার সময় বলল, চিত্রক, আমার সঙ্গে একবার ভিতরে যাবি? আমি তোকে বোঝাতে পারছি না, তুই সঙ্গে এলে একটু জোর পেতাম। কিন্তু হিমাদ্রিদা, সেটা তো ভালো দেখায় না, তুমি একাই কথা বলো, এটা তো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমি তোমার পিছনে আছি। হিমাদ্রিদা ঘরের ভিতর ঢুকল, তারপর মোলায়েম স্বরে অনুরোধ করল, বাচ্চাটাকে আর কষ্ট দিও না, ওকে খেতে দাও, ভগবান তোমার কাছেই ওর আহার্য পাঠিয়েছেন। না, না খাওয়ালে ও মরে যাবে নিতা। আমি তো তাই চাই, ও মরুক, মরে যাক। তুমি চাও আমাদের সন্তান মরে যাক? কেন? ও আমাদের সন্তান নয়, ও তোমারও সন্তান নয়। মানে এ কি বলছো নিতা? মানে এ সন্তান তোমার নয়, এ সন্তান ওই শয়তানটার, যে আমাকে নষ্ট করে বিয়ে না করে পালিয়েছে। আমি তোমাকে ঠকাতে পারবো না গো। নিতা কেঁদে কেঁদে বলে চলেছে, এটা বিদায় হোক, আমি তোমাকে তোমার ছেলে দেব, তোমার ছেলের জন্ম দিয়ে আমি সত্যিকারের মা হব। হিমাদ্রিদা আকাশ থেকে পড়ল যেন, চুপচাপ কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে গিয়ে বাচ্চাটাকে বুকে করে নিয়ে এলো নিতার কাছে, বলল, দেখো নিতা, কি ছোট্ট ফুটফুটে বাচ্চা, একে কি করে আমরা ফেলে দিই বলো? কি করে চাইবো যে এই সুন্দর বাচ্চাটা মরে যাক? এখন থেকে এ আমারই সন্তান নিতা, আমি বলছি, ও আমার সন্তান। এই নাও ধরো, এ আমাদের সন্তান, তোমার আর আমার। এ নাও, এবার তুমি ওকে খাওয়াও। আর মা কখনো সত্যিকারের বা মিথ্যাকারের হয় না, মা শুধু মাই হয়। নিতা চোখ তুলে তাকালো হিমাদ্রিদার দিকে। এই প্রথম চিত্রক ঘরের বাইরে থেকে নিতাকে দেখতে পেল। তার দুই গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে, চোখ দুটো টসটসে লাল, দেখেই মনে হচ্ছে সারা রাত মেয়েটি কান্নাকাটি করেছে। নিতা এবার হিমাদ্রিদার কাছ থেকে ছেলেটিকে কোলে নিল। হিমাদ্রিদা অপরূপ চোখে তাকিয়ে আছে তার ছেলের দিকে। তার সমস্ত অন্তর দিয়ে সে নিজেকে এই শিশুটির বাবা মনে করছে। শুধু জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, তেমন কোনো রমণীকে গর্ভধান করলেই বাবা হওয়া যায় না। পিতৃত্ব অনেক বড় জিনিস, তার বোধটাই মানুষকে প্রকৃত পিতা করে তোলে। হিমাদ্রি অনুভব করছে, সে ছাড়া আর কেউ এই শিশুটির পিতৃত্বের অধিকারী হতেই পারে না। চিত্রক দ্রুত পায়ে বাড়ি ফিরছে। তার মনে হচ্ছে, যে গল্পটা লিখছিল সেটা সরিয়ে এখন তাকে অন্য গল্প লিখতে হবে, হিমাদ্রিদার পিতৃত্বের গল্প, সত্যিকারের একটা মুক্ত দানার মতো ছোট্ট গল্প, হিমাদ্রিদার ছেলের গল্প। বিনতা রায়চৌধুরীর এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটা ছোট্ট গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।